ওদিকে রূপালী তোতাকে সাথে নিয়ে ব্যঙ্গমা ব্যঙ্গামের প্রাসাদের ভেতর প্রবেশ করলো। ব্যঙ্গমা ব্যঙ্গমীর প্রাসাদ তো খুব সুন্দর। আমি তো কল্পনাও করতে পারিনি তোমাদের রাজ্য এত সুন্দর হবে বন্ধু। রাজবধূ, আমাদের রাজ্য রাজকন্যা সোনালী, সাবধান, আপনার মুখ থেকে ঘোমটা যেন কোনো ক্রমেই সরে না যায়। আপনার চেহারা যদি রাজকুমার দেখে ফেলে তাহলে দেখা যাবে আপনার প্রতি তার সব ভালোবাসা উধাও হয়ে গিয়েছে। সে চিন্তা আমারও আছে। বলা তো যায় না কখন ঝড় এসে আমার পর্দাটা সরিয়ে দেয়। রাজকন্যা সোনালী, মনে হয় রাজকুমার মেহমিদ এদিকেই আসছেন, সাবধান। রাজকুমার মেহমিদ চিন্তিত কণ্ঠে উদ্বিগ্ন হয়ে লাবণ্যকে জিজ্ঞাসা করলো, এই তো লাবণ্য, তুমি কোথায় ছিলে? আর তুমি তো সব সময় রাজকন্যা সোনালীর সাথেই থাকতে। রাজকন্যা কোথায় আছে? তুমি কি সে ব্যাপারে কিছু জানো? রাজকুমার, এই তো আমার পাশেই রাজকন্যা সোনালী দাঁড়িয়ে আছে। কি বলছো কি? রাজকন্যা সোনালী তো মুখ ঢেকে রাখে না। রাজকুমার, ঘাবড়ে যাবেন না, আমি বলছি, সব কিছু আমি বলছি আপনাকে। কি ব্যাপার কি রাজকন্যা সোনালী? তোমাকে এই পুরো প্রাসাদে খুঁজলাম, দাস দাসীরা প্রত্যেকে তোমাকে খুঁজলো, তারপরেও খুঁজে পেল না। এখন আবার মুখ ঢেকে কোথা থেকে আসলে? এসবের মানে কি? রাজকুমার, দয়া করে রাগান্বিত হবেন না, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন। আমি যা করছি সবই আপনার মঙ্গলের জন্য করছি। আমার মঙ্গল? কিন্তু কেন? আমার তো কিছুই হয়নি। তাহলে মঙ্গল অমঙ্গলের প্রশ্ন কেন আসছে? আসলে গত রাতে আপনাকে নিয়ে মারাত্মক একটি দুঃস্বপ্ন দেখেছি। সেই দুঃস্বপ্নটি দেখার পর থেকেই আমি নিজেকে শান্ত রাখতে পারছি না। তাই লাবণ্যকে নিয়ে জাগ্রত মায়ের কাছে গিয়েছিলাম। জাগ্রত মা? এনার ব্যাপারে তো কখনো শুনিনি আমি। উনি খুবই জাগ্রত। উনি ভূত ভবিষ্যৎ সব বলে দিতে পারেন। আমি যখন ওনার কাছে গিয়েছিলাম তখন উনি আমাকে বলল, আপনার প্রাণ সংশয়ের আশঙ্কা আছে, তাই আমাকে কঠিন পরীক্ষা দিয়ে আপনার জীবন বাঁচাতে হবে। ওদিকে ব্যঙ্গমা ব্যঙ্গমী রাজারানী তোতা আর রূপালীর সাথে পঙ্খিযানে করে রওনা দিল রূপনগর রাজ্যের উদ্দেশ্যে। রূপালী, কাঁদছো কেন? এখনো কাঁদবে? আমরা তো যাচ্ছি তোমার সাথে। দেখবে, রাজকুমারকে নিজের সজ্ঞানে ফিরিয়ে আনবো আমরা, আর তুমি পুনরায় নিজের স্বামীকে ফিরে পাবে। তাই যেন হয় মহারানী। আপনি তো জানেন একজন নারীর জন্য তার স্বামী আর সংসার কতটা আপন হয়। আমি আমার স্বামীর ভালোবাসা আর কারো সাথে ভাগ করতে পারবো না। ভাগ করতে হবে না বন্ধু, এবারে অন্তত পক্ষে হাসো। ডাকিনীমা নিজের শক্তির সাহায্যে রূপনগর রাজপ্রাসাদের দিকে ব্যঙ্গমা ব্যঙ্গমী রাজারানীকে আসতে দেখে রেগে গেল। ওই ব্যঙ্গমা ব্যঙ্গমী কি জানে না যে ওরা কার সাথে লড়াই করার জন্য আসছে? ওরা কি আমার শক্তি সম্পর্কে অবগত নয়? সামান্য পাখিদের জগতের রাজারানী হয়ে ওরা আসছে আমার সাথে লড়াই করতে। ওদের উপযুক্ত স্থান কোনটা সেটা বুঝিয়ে দেওয়ার সময় হয়ে এসেছে। ডাকিনীমা এই কথা বলে উড়ে চলে আসে পঙ্খিযানের কাছে। ডাকিনীমাকে দেখেই ব্যঙ্গমা ব্যঙ্গমী ভয় পেয়ে যায়। কিরে ব্যঙ্গমা ব্যঙ্গমী, তোরা নাকি আমার বিরুদ্ধে লড়াই করার জন্য রূপালীকে সাহায্য করছিস? তোদের কি ধারণা কি নেই যে আমি কতটা শক্তিশালী? শক্তির দম্ভে তুমি আমাদের ভয় দেখাতেই পারো, কিন্তু মনে রেখো আমরা তোমাকে ভয় পাই না, কারণ আমরা সত্য আর ন্যায়ের জন্য লড়াই করতে রূপালীর পাশে থাকব। তুমি যদি আমাদের আটকানোর জন্য আক্রমণ করো, আমরাও এর উত্তর অবশ্যই দেব। ব্যঙ্গমা রাজা, আমার সাথে এভাবে কথা বলার শাস্তি তুই অবশ্যই পাবি। আপনি তাহলে সেই ডাকিনীমা যে আমার বোনকে আমার শত্রু বানিয়ে দিয়েছে, যার কারণে আমার বোন একের পর এক পাপ কাজ করে যাচ্ছে। দয়া করে সব বন্ধ করুন। এক বোনকে অপর বোনের শত্রু করবেন না। আমি তোর মুখে এসব কথা শোনার জন্য এখানে আসিনি। আমি প্রথম ও শেষবারের মতো ব্যঙ্গমা ব্যঙ্গমীকে সাবধান করতে এসেছি। তারা যদি আমার কথা না শোনে তবে এর পরিণাম খুবই ভয়াবহ হবে। এই কথা বলে ডাকিনীমা সেই স্থান থেকে চলে যায়। ব্যঙ্গমা ব্যঙ্গমী, কি করবেন আপনারা? আপনারা কি তাহলে আমাকে সাহায্য করবেন না? ডাকিনীমা তো অনেক বড় হুমকি দিয়ে গেলেন। রাজবধূ, আপনি ভয় পাবেন না। ব্যঙ্গমা ব্যঙ্গমী মহারাজ এবং মহারানী অবশ্যই আপনার পাশেই থাকবেন।
সে কথা তো ওনারা বলছেন না। অবশ্য এটাই স্বাভাবিক, কারণ ডাকিনী মা তো হুমকি দিয়ে চলে গেল। ওদিকে রাজকুমার মেহমেদ সোনালীকে জিজ্ঞেস করে তার কঠিন পরীক্ষার ব্যাপারে। কঠিন পরীক্ষা? কি এমন কঠিন পরীক্ষা দিতে হবে তোমাকে, যার কারণে এক হাত ঘোমটা দিয়ে মুখ ঢেকে রেখেছো? আমাকে একটানা 7 দিন মুখ ঢেকে রাখতে হবে, আর এই 7 দিন সকলের অগোচরে গিয়ে নিজেকে লুকিয়ে রাখতে হবে। তাই আমাদের বিয়ের দিনও পিছিয়ে দিতে হবে। তখনই সেখানে রাজা সেলিম, রাজা জাহাঙ্গীর আর মহারানী চন্দ্রা এসে পড়ল। এ কি বলছো কি সোনালি? বিয়ে কি ছেলে খেলা নাকি? ইচ্ছে করলে কি বিয়ের দিনক্ষণ পেছানো যায়? তাছাড়া ভুলে যেও না যে তুমি রাজকন্যা। বিয়ের দিন পিছিয়ে দিলে সকলে এ নিয়ে আলোচনা করবে, 2-4 কথা বলা বলি করবে। আমি সব জানি মা, কিন্তু আমার কিছু করার নেই। আমার জাগ্রত মা জানিয়েছেন এই পরীক্ষা না দিলে রাজকুমার মেহমেদের প্রাণ সংশয় হতে পারে। তখনই লাবণ্য বলে উঠল, আর রাজকুমার, আপনি কি জানেন আপনার জীবনে প্রাণ সংশয়ের এই ফাঁড়া কেন দেখা দিয়েছে? কেন? কি কারণ? কি এমন পাপ করেছি আমি? জাগ্রত মা বলেছেন এই কারণ হলো রাজবধূ রূপালী। ওনার ভাগ্যে দ্রুত স্বামী মৃত্যুযোগ আছে, তাই আপনার এই অবস্থা। তবে চিন্তা করবেন না, রাজকন্যা সোনালী এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে 7 দিনের জন্য নিজেকে নির্বাসিত করে আপনাকে এই বিপদের হাত থেকে মুক্ত করবে। আমার আগেই মনে হয়েছিল এই কন্যা অপয়া, কিন্তু রাজকুমার, পূর্বে তুমি আমার কোনো কথাই শোনোনি, আর রাজকন্যা সোনালীকে বিয়ে না করে রূপালীকে বিয়ে করেছো। থাক না মহারাজ, যা হয়ে গেছে তা তো আর ঠিক করা যাবে না। তবে আমি থাকতে রাজকুমারের জীবনের সাথে কিছুই হবে না। এবারে আমাকে যাওয়ার অনুমতি দিন। সোনালী, 7 দিন আমি তোমাকে না দেখে কিভাবে থাকবো বলতে পারো? কঠিন সময় দ্রুত কেটে যাবে রাজকুমার, আমি দ্রুত আপনার কাছে ফিরে আসব। রাজকন্যা সোনালী এরপর সবাইকে বিদায় দিয়ে ভূতডাঙ্গর পাহাড়ের চূড়ায় সাধনা করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাজকন্যা, আপনার বুদ্ধির তুলনা হয় না। এমন এক মিথ্যে কথা বললেন যে মিথ্যা কথার জোরে আপনি নিজের সত্যি থেকেও বাঁচলেন, আর সকলের মনে নিজের জায়গাও আরো শক্ত করে নিলেন। লাবণ্য, এ তো কেবল শুরু। এখন তো কেউ রূপালীর পক্ষে কথাও বলবে না। কিছুদিন পর এমন হবে যেদিন রূপালীকে সবাই ঘৃণা করবে, আর রাজকুমার মেহমেদ রূপালীকে নিজের নির্বাসনে পাঠাবে। ওদিকে রূপালীকে ব্যঙ্গমা রাজা বলে, আমরা পাখি হতে পারি, কিন্তু আমরা মিথ্যুক নই। আমরা যে কথা একবার দিই সেই কথার মূল্য নিজের প্রাণ দিয়ে হলেও রাখি। আমরা যে পথে এগিয়ে যাচ্ছিলাম সেই পথেই যাব আমরা। ধন্যবাদ ব্যঙ্গমা রাজা, আপনার প্রতি সত্যিই আমি কৃতজ্ঞ। রূপালী ব্যঙ্গমা রাজা আর ব্যঙ্গমা রানীকে নিয়ে রূপনগর প্রাসাদে এসে পৌঁছায়। ভেতরে চলুন। বন্ধু, বোকার মতো কাজ করো না। মহারাজ আর মহারানী এই রূপে প্রাসাদে যাওয়া যাবে না, এতে করে সকলে ভয় পেতে পারে। তাই তো, এই কথা তো আমি ভেবে দেখিনি। ব্যঙ্গমা ব্যঙ্গমী এরপর নিজেদের আসল রূপ পাল্টে সাধারণ মানুষের রূপ নিল, আর রূপালী আর তোতার সাথে প্রাসাদের ভেতরে প্রবেশ করলো। কি ব্যাপার কি তোমার? একে তো তুমি দুর্ভাগ্য নিয়ে আমার জীবনে প্রবেশ করেছো, তার উপর প্রাসাদে না থেকে কোথায় ঘুরে বেড়াও? নিশ্চিত সোনালীর বিরুদ্ধে কোনো চক্রান্ত করছে, যাতে করে সোনালীর সাথে তোমার বিয়ে না হয়। কোনো লাভ নেই এসব করে, কারণ সোনালীকে আমি ভালোবাসি, আর সোনালী যে আমাকে কতটা ভালোবাসে সেটার প্রমাণও ও বারবার দিয়েছে। তাই আমার জন্য এত কঠিন পরীক্ষা দিচ্ছে সে। মানে কিসের পরীক্ষা? কি বলছেন কি রাজকুমার? আর সোনালী বা কোথায়? হয়েছে, সোনালীর জন্য এত উদ্বিগ্ন হওয়ার নাটক তোমাকে করতে হবে না। সোনালী আর আমার বিয়ের দিন 7 দিন পিছিয়েছে, কারণ আমার মঙ্গল কামনায় সোনালী মুখ ঢেকে 7 দিন নিজেকে নির্বাসিত রেখে কঠিন পরীক্ষা দিচ্ছে। রাজকন্যার এ আবার কোন নতুন নাটক? নিশ্চয়ই এর পেছনে কোনো খারাপ উদ্দেশ্য আছে। সামান্য এক তোতা হয়ে আবারও রাজকন্যাকে নিয়ে এসব কথা বলছিস তুই? আজকে তোকে শেষ করে দেব আমি। মেহমেদ এই কথা বলে একটি তলোয়ার বের করে, আর সেটা দিয়ে তোতাকে আঘাত করতে যায়। আর তখনই ব্যঙ্গমারাজ সকলের অগোচরে রাজকুমারের তলোয়ার জাদু করে, আর তলোয়ার ভেঙে যায়। আর তাই মেহমেদ খুব ঘাবড়ে যায়। তো বন্ধুরা, কি মনে হয় তোমাদের,
ডাকিনী মায়ের সকল বাধা উপেক্ষা করে ব্যঙ্গমা কি পারবে রূপালীর জীবনের সুখ ফিরিয়ে আনতে? জানতে হলে সোনারূপা সন্তানের পরবর্তী পর্বটি দেখতে ভুলো না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।